ঘরের বাইরে এসে মার্গার দাঁড়িয়ে আছে আমার জন্য। সে আমাকে বাইরে থেকে ডাকছে। কেন যেন মার্গারের সঙ্গে আমাকে আমার মামাতো বোন তুলি দেখতে পারে না। আমি বাহিরে বের হলাম, বললাম কি যে কি ব্যাপার, আমাকে ডাকছো? তখন মার্গার বলল কি যে হ্যাঁ, আমার সঙ্গে কি একটু যাবেন সামনে? আমি যেতে ভয় পাচ্ছি। আমি বললাম তোমাদের আবার ভয় কিসের? তোমরা তো জিনের মেয়ে, পড়ি, তোমাদের এই এলাকায় আবার ভয় কিসের? মার্গার তখন বলল একটু সন্দেহ হয়ে গিয়েছে, প্লিজ আমাকে একটু এগিয়ে দিয়ে আসবেন। তুলি তখন পেছন থেকে ডেকে বলল কি যে চল তোকে আমি এগিয়ে দিয়ে আসছি। তাই বলে মার্গারের হাত ধরে তুলি সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। আর মার্গার বারবার পেছন ফিরে আমাকে দেখছে। দেখে মনে হচ্ছে তুলি ভীষণ জেলাস ফিল করছে এবং মার্গার বারবার আমার দিকে ফিরে তাকাচ্ছে। আমি ঘরের ভিতরে চলে গেলাম। মার্গার মেয়েটা দেখতে সুন্দরী, তবে ওকে আমার কেমন যেন ভালো লাগে না, কেমন ভাবে অদ্ভুতভাবে তাকায়। সেদিন বিড়ালের রূপ ধরে যখন আমার কাছে এসেছিল সেদিনই কেমন কেমন লেগেছিল। রাতের বেলা মামা বাসায় আসলো, বলল কি যে তোর মা আজকে ফোন করেছিল, তোকে বাড়িতে যেতে বলেছে, দ্রুত চলে যাস, ঠিক আছে? কালকে তোকে তুলি গিয়ে নামিয়ে দিয়ে আসবে, তুই ওইখান থেকে বাসে করে চলে যাস। আমি বললাম মামা আর কয়েকটা দিন থাকি না। তখন মামা বলল যে তুই এখানে অলরেডি সপ্তাহখানিক থেকে ফেলেছিস, আর এখানে তুই এসেছিস সেটা যদি জিনেরা জানে তাহলে সমস্যা হবে। তুই এক কাজ কর, তুই এখনই চল, আমি তোকে নামিয়ে দিয়ে আসি। তখন আমি বললাম কি যে না না মামা থাক, ঠিক আছে, আমি কালকে সকালে তুলির সঙ্গে চলে যাব, তুমি চিন্তা করো না। মামা রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে গেলেন। তুলি আমাকে বলল কি যে ভাইয়া তোমাকে নাকি কালকে চলে যেতে বলেছে। আমি বললাম হ্যাঁ, কালকে আমাকে একটু নামিয়ে দিয়ে এসো তো, তুমি কি পারবে? তখন তুলি বলল আমি তো তোমাকে নিয়ে এসেছিলাম, তাহলে নামিয়ে দিয়ে আসতে পারবো না কিসের জন্য? সারা রাত আমার ভীষণ মন খারাপ ছিল, কারণ হচ্ছে এইখান থেকে আমাকে চলে যেতে হবে। আর তুলিকে আমার এত বেশি ভালো লেগেছে যে এই কয়েকটা দিনে কিভাবে যে কেটে গেল আমি সেটাই বুঝতে পারলাম না। তুলির এরকম হাস্যোজ্জ্বল স্বভাব, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, সবকিছুই ভীষণ মিস করব। পরের দিন সকাল হলো। সকালবেলা উঠে আমি নাস্তা করে নিলাম। খুবই অদ্ভুত ধরনের রাস্তা, রুটি এবং সাথে কি ধরনের এক খাবার দিয়েছে, মাংস কিনা বুঝতে পারছি না, তবে খেয়ে উঠলাম। উঠে সমস্ত কিছু গুছিয়ে নিলাম। মামি আমাকে বলল তুমি আবার এসো, তুমি বেশ নম্র ভদ্র আছো। তোমাদের বাড়িতে আমি একবার গিয়েছিলাম, তোমার মা তো আমার সম্পর্কে সবকিছুই জানে। আমি যেন আকাশ থেকে পড়লাম এই কথা শুনে। আমার মা এই মামির সম্পর্কে সবকিছু জানে, অথচ আমাদের কাউকে কিছু বলেনি। আমি তুলির সঙ্গে বললাম কি আচ্ছা ঠিক আছে মামি, তাহলে আসি। তুলি আমাকে বাইরে এসে বলল কি যে চোখ বন্ধ করো। আমি বললাম চোখ বন্ধ করতে হবে কিসের জন্য? তখন তুলি বলল কি যে চোখটা বন্ধ করো, না হলে আমি তোমাকে নামিয়ে দিয়ে আসতে পারবো না, এটাই নিয়ম। তারপর আমি চোখ বন্ধ করলাম। তুলি সেই প্রথম দিনের মতো আমার হাতটা শক্ত করে ধরলো। তারপর আমি ভয়ে তুলিকে আমার কাছে টেনে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলাম। তুলি খানিকটা ভয় পেয়ে গেল। তুলির এত কাছাকাছি আমি চলে এসেছি যে তার নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পাচ্ছিলাম, কারণ আমি তখন হাওয়ায় ভাসছিলাম, এরকমই অনুভব হলো। পায়ের নিচের মাটি ছিল না। আমি তুলিকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি নিজের বুকের সঙ্গে। তুলি নিজেও যেন একটু বিব্রত বোধ করছে। তারপর সে কিছু বলছে না, কারণ নিশ্চিত যে আমি তখন হাওয়ায় ভাসছিলাম, সেজন্যই হয়তো কিছু বলেনি। খানিকক্ষণ বাদে তুলি আমাকে নিজেই ছেড়ে দিল। তারপর আমি দেখতে পেলাম সেই জায়গাটা, যে জায়গাটায় প্রথম দিন আমি মামার সঙ্গে এখানে এসেছিলাম, মানে মামার মাদ্রাসার কাছে। এতক্ষণ তুলি আমাকে কিছু বলেনি, কারণ হচ্ছে আমরা হাওয়ায় ভাসছিলাম এবং আমি চোখ বন্ধ করেছিলাম তুলি বলেছিল বলে। কিন্তু সে কিছু এই কারণেই বলেনি যে আমি যদি ভয় পেয়ে আবার নিচে পড়ে যাই, যার কারণে এত কাছাকাছি আসা সত্ত্বেও শুধুমাত্র তার বুকের ঘন ঘন নিঃশ্বাস আমি শুনতে পাচ্ছিলাম। অনেক জোরে জোরে তার হার্টবিট বেড়ে গিয়েছিল। এটাকে কি বলে আমি আসলে বুঝতে পারছিলাম না, আমার নিজের হার্টবিটই অনেক বেশি বেড়ে গিয়েছিল। তারপর তুলি আমাকে বলল ঠিক আছে তাহলে তুমি চলে যাও, আবার হয়তো কোনো একদিন দেখা হবে, আবার এসো কোনোদিন সময় পেলে বেড়াতে, ঠিক আছে? আমি সামনের দিকে তাকিয়ে থাকলাম। তুলি বাতাসের মতো সেখান থেকে মিলিয়ে গেল, একদম অদৃশ্য হয়ে গেল, ভ্যানিশিং যেটাকে বলে। কেন যেন আমার ভীষণ মন খারাপ হলো, ইচ্ছে করছে চিৎকার করে কান্না করি, কারণ মনে হচ্ছে যে জীবন থেকে কোনো দামি একটা জিনিস হারিয়ে ফেলেছি আমি। তারপর আমি সেখান থেকে মামার মাদ্রাসায় চলে আসলাম। মামা বলল কি রে এসেছিস? আচ্ছা ঠিক আছে, তুই কি এখনই বের হবি নাকি দুপুরবেলা খাওয়া দাওয়া করে বের হবি? আমি বললাম না মামা, আমি এখনই বের হয়ে যাচ্ছি। ঠিক আছে তাহলে যা, সাবধানে যাস। তারপর মামা আমার কাছে কিছু টাকা দিয়ে বলল ঠিক আছে তাহলে চলে যা। আমি ব্যাগটা নিয়ে বাহিরে এসে বাসে উঠে পড়লাম। সারা রাস্তা আমার শুধুমাত্র তুলির কথা মনে হতে লাগলো। এই একটা সপ্তাহ আমি কত মেমোরেবল সময় কাটিয়েছি, মনে হয়েছিল যেন স্বর্গের মধ্যে বসবাস করেছি।
কিন্তু স্বর্গ থেকে বেরিয়ে এসেই আমার কেমন যেন খুবই খারাপ লাগতে শুরু করলো। আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমার কেন যেন কিছুই ভালো লাগছিল না। নিজের ঘরের দরজা বন্ধ করে শুয়েছিলাম। এরকম করে কেটে গেল সপ্তাহখানিক পরে আমি নিজেকে খানিকটা স্বাভাবিক করে নিলাম। আমি কি তুলিকে পছন্দ করে ফেলেছি এরকম কোনো কিছু? আমার অন্তরের মধ্যে এরকম ফিলিংস হতে লাগলো, কিন্তু আর কিছু করার নেই। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম খাওয়ার টেবিলে বসে। তখন বাসায় কেউ ছিল না। আব্বু অফিসে গিয়েছে আর বাসার সবাই বাইরে গিয়েছে। আমি বললাম, আচ্ছা আম্মু, মামার যে একটা পরী স্ত্রী আছে সেটা কি তুমি জানো? এই কথা বলার পর আম্মু বলল কি যে, হ্যাঁ আমি জানি, ও একদিন আমাদের বাসায় এসেছিল, তুই তখন ছোট ছিলি। আমি বললাম, তাহলে তুমি এই কথা আমাকে কেন বলনি? আম্মু বলল যে, বলিনি কারণ বলার মতো কোনো কারণ নেই এটা। আর এটা বলতে হবে কিসের জন্য? এটা বলার মতো কোনো জিনিস নাকি? আর এটা শুধুমাত্র কয়েকজনই জানি। কেন, তুই জানলি কিভাবে? তুই কি ওইখানে গিয়েছিলি নাকি? এই কথা বলার পর আমি বললাম কি যে, হ্যাঁ আমি মামার এই কাণ্ড ধরে ফেলেছিলাম, যার কারণে মামা আমাকে সেখানে নিয়ে গিয়েছিল। সেখানে মামি আছে, আমার একটা মামাতো বোন আছে। সেসব বিষয় তো আমাকে কখনো কেউ কিছু বলেনি, তুমিও তো বলনি। আম্মু তখন বলল, এসব বিষয় কেউ কিছু জানে না, আর তুইও কাউকে বলবি না, এটা খুবই গোপন বিষয়, বুঝছিস? তুই যখন ছোট ছিলি, ছোট থাকা অবস্থায় একবার তোকে ওইখানে নিয়ে গিয়েছিলাম। তোর মনে আছে কিনা জানি না, তোর মামা এসে আমাকে নিয়ে গিয়েছিল। তুই তো এর আগেও গিয়েছিস সেখানে, কিন্তু তখন ছোট ছিলি, হয়তো এই কারণেই তোর স্মরণে কিছু নেই। তারপর আমি আর আম্মুকে কিছু বললাম না। মাঝখানে বেশ কয়েকদিন সময় কেটে গেল। আমি কেন যেন তুলিকে ভুলতে পারছিলাম না। আমার বারবার তুলির কথা মনে হতে লাগলো। আমি বিছানায় শুয়ে আছি। হঠাৎ মধ্যরাতেই আমার ঘুমটা আচমকা ভেঙে যাওয়ার পরে আমি দরজার কাছে একটা সুন্দর বিড়ালকে দেখতে পাই। আমি ভাবি হয়তো এটা তুলি এসেছে, কিন্তু খানিকক্ষণ বাদে সেই বিড়ালটা একটা মানুষে পরিণত হয়ে গেল এবং আমার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে মার্গারেটকে দেখে আমি ভীষণ অবাক হয়ে যাই। আমি বলি, মার্গারেট তুমি এখানে? মার্গারেট তখন বলল কি যে, হঠাৎ আপনাকে কেমন যেন দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই চলে আসলাম। এই কথা শুনে আমি ভীষণ রেগে গেলাম। বললাম কি যে, এরকম ভাবে মানুষের দুনিয়া কি আসা ঠিক? আর আমার রুমে তুমি এরকম ভাবে পারমিশন না নিয়ে চলে এসেছো, আসলে কিন্তু ঠিক না, বুঝতে পেরেছো? মার্গারেট তখন বলল, ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। মার্গারেট মেয়েটা দেখতে অসম্ভব রকম সুন্দরী, কিন্তু আমি তুলিকে কখনো দেখিনি। তুলির চোখ দুটো শুধুমাত্র দেখেছি, কিন্তু তুলির সঙ্গে থেকেছি। সে সুন্দর হোক বা অসুন্দর হোক, তাকে আমার ভীষণ রকমের ভালো লাগে, কিন্তু সেই কথা তো আমি তুলিকে বলতে পারিনি। এই এক সপ্তাহ সে আমার আষ্টে পৃষ্ঠে কিভাবে জড়িয়ে গিয়েছে আমি নিজেই কল্পনা করতে পারিনি। আমি মার্গারেটের সঙ্গে কথা বলছিলামই, ঠিক তখনই সেখানে আমি তুলির গায়ের ঘ্রাণ পাই। আমার মনে হয় যে তুলি এখানে এসেছে। আমি সঙ্গে সঙ্গেই বলতে লাগলাম যে, তুলি তুমি কি এখানে এসেছো? আসলে আমাকে দেখা দাও, কারণ হচ্ছে আমি তোমার গায়ের গন্ধ পাচ্ছি, আমি অনুভব করতে পারছি। মার্গারেট তখন বলল, তুলি এখানে আসতে যাবে কিসের জন্য? আমি এসেছি। আমি তখন মার্গারেটকে বললাম, আমি তুলিকে খুব ভালোভাবেই চিনি এবং তার শরীরের ঘ্রাণ আমার কাছে খুবই পছন্দের এবং আমার খুবই কাছের। ঠিক তখনই দেয়ালের পাশ ঘেঁষে একটা সাদা আলো ঘরের ভেতরে প্রবেশ করলো। তারপর সে মার্গারেটকে দেখে বলল কি যে, কি ব্যাপার মার্গারেট, তুই এখানে এসেছিস কিসের জন্য? তুলির মুখে তখনও নাকাব দেওয়া, একটা মেয়ে মানুষের রূপ ধরে সে এসেছে। আসলে তো সে এরকমই, তাই না? কিন্তু তাকে দেখতে একটু ডিফারেন্ট লাগছে, হয়তো সে আমার কাছে ভিন্ন সাজে এসেছে। তারপর সে মার্গারেটকে বলল, তুই আর কখনো এখানে আসবি না, তুই এখন এখান থেকে চলে যা। মার্গারেট তখন বলল, হ্যাঁ আমি আসলে তো তোমার গা জ্বলবেই, তুমি যে ওকে পছন্দ করো সেটা তুমি বলে দিলেই পারো, এরকম ভাবে আমার সঙ্গে ঝগড়া না করলেই পারো। তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনছি। তারপর মার্গারেট সেখানে চলে গেল। তুলি আমার কাছে এসে বলল, ওর কথায় কিছু মনে করো না, আমি এখানে আমার ফুফির সাথে দেখা করতে এসেছিলাম। ফুফির সঙ্গে আমি মাঝে মধ্যেই দেখা করতে আসি। আম্মা আমাকে মাঝে মধ্যে কিছু জিনিস দিয়ে পাঠায় আর ফুফির কাছ থেকে কিছু জিনিস নিতে পাঠায়, তবে এর আগে তো কখনোই তোমাকে আমি এখানে দেখিনি। তুলি তখন জানালো, এই গোপন কথাটা শুধুমাত্র ফুফিই জানতো, যার কারণে আমি শুধুমাত্র ফুফির সঙ্গে দেখা করেই চলে যেতাম, আর কারোর সঙ্গে দেখা করতাম না। তুমি কি জানো যে আমি তোমাকে সেই ছোটবেলা থেকেই দেখি? এই কথা বলার পর আমি বললাম, কই না তো, আমি তো সেদিনই তোমাকে দেখলাম। তখন তুলি বলল, আমি ছোটবেলা থেকেই তোমাদের বাড়িতে যাতায়াত করি, ছোটবেলা থেকেই আমি তোমাকে দেখছি। সেদিন যে প্রথম দেখেছি এমনটা কিন্তু না, আমি ছোটবেলা থেকেই তোমাকে দেখছি। আর কেমন যেন। আমি আবার তুলিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি এখানে কেন এসেছো বলো তো? কি কোনো কাজে এসেছো? আমার মায়ের সঙ্গে দেখা করার জন্য এসেছো নাকি অন্য কোনো কাজে? তুলি তখন বলল, না আমি তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম, অনেকদিন তোমাকে দেখি না, দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই আসলাম। এই কথা শুনে আমার মনের মধ্যে লাড্ডু ফুটে উঠল।
কারণ তুলি আমার সঙ্গে দেখা করতে এসেছে, বিষয়টা আমার জন্য আসলেই পজিটিভ ভাইব দিবে। আমি তুলিকে বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। তারপর তুলি বসলো আমার খাটের পর, বসে বলল কি যে তাহলে আর কি, এই আসলাম তোমাকে দেখতে, গল্প করতে, তারপর চলে যাব। আমরা দুজনেই বেশ খানিকক্ষণ চুপ করে বসে থাকলাম। আমি আবার বললাম, চলো কোথা থেকে ঘুরে আসি, ভালো লাগছে না বাসায়। এই বাসায় আসার পরেই কেমন যেন দম বন্ধ লাগছে। তুলি তখন বলল, কেন দম বন্ধ লাগছে, কিসের জন্য? শ্বাসকষ্টের সমস্যা বেড়েছে নাকি তোমার? আমি বললাম, আমার যে শ্বাসকষ্টের সমস্যা আছে সেটা তুমি কিভাবে জানলে? তুলি তখন মুখ লুকিয়ে ফেলল। আমার সম্পর্কে অনেক কিছুই সে জানে এবং আমাকে অনেকদিন থেকেই ফলো করছে, সেটা আমি তার কথা শুনেই বুঝতে পারলাম। তুলি যে আমাকে অনেক আগে থেকেই পছন্দ করে সেটা তার কথা শুনে দিব্যি বোঝা যাচ্ছে, আর আমিও তাকে কিছু বলছি না। তুলি নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে কখন আমি তার কাছাকাছি যাব এবং তাকে আমার ভালোবাসার কথা জানাবো, কিন্তু কোনোভাবেই আমি যেন সাহস করতে গোলাতে পারছি না। আমি তুলিকে বললাম, তুলি চলো, আমার একটা প্রিয় জায়গা আছে, সেখানে তোমাকে নিয়ে যাই। তুলি তখন বলল, কোথায়? তখন তুলিকে সেই রাত্রেবেলায় আমি আমাদের বাসার ছাদে নিয়ে গেলাম। আমাদের বাসাটা 24 তলা অ্যাপার্টমেন্ট। এই 24 তলা অ্যাপার্টমেন্টের ছাদে বসে পুরো ঢাকার শহর দেখা যায়। আমি তুলিকে বললাম, এখান থেকে পুরো ঢাকার শহর দেখা যায়, তুমি জানো কত সুন্দর লাগে দেখতে। তুলি তখন বলল, এসব তো আমি নিয়মিত দেখে থাকি, তুমি আমাকে কালকে তোমাদের শহর ঘুরিয়ে দেখাবে? আমি বললাম, নিয়মিত দেখে থাকো মানে তুমি কি এখানে প্রায় আসো নাকি? তুলি তখন জানালো, আরে না, উপর থেকে নিচে তো আমি প্রায়ই দেখি, কিন্তু মানুষের পৃথিবী নিচে থেকে কেমন দেখতে সেটা তো আমি কখনো দেখিনি, তাই না? আমি তোমাকে আমার দেশ ঘুরিয়েছি, আমার প্রিয় জায়গাগুলোতে ঘুরতে নিয়ে গিয়েছি, এবার তুমি আমাকে তোমার সমস্ত প্রিয় জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে, ঠিক আছে? তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তবে এখানে বসে আপাতত জ্যোৎস্না দেখো আর পুরো ঢাকা শহরটাকে দেখো, কেমন লাগে। এরকম শহর তো এর আগে মনে হয় কখনো দেখোনি, তাই না? তুলি বলল, না না, এরকম রাতের বেলা দেখা হয়নি, তবে না না দেখেছি আমি। এই যে মাঝে মধ্যে যখন রাতের বেলা ফুফির সঙ্গে দেখা করতে আসি তখন টুকটাক নজরে পড়েছে, কিন্তু এইখানকার মতো এরকম দেখিনি। খুবই চমৎকার সুন্দর। আমি এবং তুলি ছাদের সেই সানসেটের পাশে শুয়ে থাকলাম। ওইখান থেকে পুরো ঢাকা শহরের আলোকিত শহরটা দেখা যায়, কি চমৎকার। আগামীকাল নববর্ষ। আমি তুলিকে বললাম, তুলি শোনো, আমি তোমাকে অসাধারণ একটা জিনিস দেখাতে চাই। কালকে ঠিক রাত 12টা বাজার 1-2 মিনিট আগে তুমি এখানে উপস্থিত থাকবে, ঠিক আছে? বা কিছুক্ষণ আগে আসলেও পারো, তবে এখানে অনেক মানুষ থাকবে। আমরা একদম ওই চিলেকোঠার উপরে উঠবো, টাঙ্কির একদম উপরে, ঠিক আছে? কিন্তু এখানে ওঠার সিঁড়ি নেই, তুমি আমাকে এখানে নিয়ে যাবে, ঠিক আছে? তুলি তখন বললো, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই করব। তারপর পরের দিন 12টা বাজার ঠিক 10 মিনিট আগে তুলি আমাকে পেছন থেকে দেখে বলল, এই যে মিস্টার, এখানে দাঁড়িয়ে কি করছেন? আমি তখন বললাম, এই তো আকাশ দেখছি, একটু পরেই আকাশে শত শত ফুলঝুরির মেলা দেখতে পাবে এবং এই প্রথমবারের মতো হয়তো তুমি এরকম কোনো কিছু দেখতে পাবে। আমি তোমাকে দেখানোর জন্য ভীষণ রকমের এক্সাইটেড। তারপর তুলি বলল, কি জিনিস দেখাতে চাও? তখনই ছাদে কয়েকজন মানুষ উঠে আসলো। আমি বললাম, তাড়াতাড়ি এখান থেকে লুকাও। তুলি তখন বলল, চিন্তা করো না, ওরা আমাকে দেখতে পাবে না, তুমি ছাড়া আর কেউই আমাকে এখানে দেখতে পাবে না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে ওই টাঙ্কির ওইখানে নিয়ে চলো। ওইখানটা না আমি কখনো যাইনি, এর আগে এখানে সিঁড়ি ছিল, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠতাম, কিন্তু সেই সিঁড়িটা সরিয়ে নিয়ে গিয়েছে এখান থেকে একজন লোক পড়ে মারা যাবার পরে। তারপর থেকে আমি আর উঠতে পারিনি, আমার ভীষণ উঠতে ইচ্ছে করে, একদম মাথায়। আমাকে নিয়ে যাবে? তুলি তখন আমার হাত ধরলো, বলে কিছু চোখ বন্ধ করো। আমি বললাম, চোখ না বন্ধ করলেই নয়। তুলি বলল, হ্যাঁ চোখ বন্ধ করতে হবে, এটা নিয়মের মধ্যে পড়ে। আমি চোখ বন্ধ করলাম। তুলি বলল, চোখ হলো। আমি দেখলাম ঠিক সেই ছাদের একদম টপে আমি বসে আছি এবং আমার পাশে তুলি বসে আছে, অল্প একটু জায়গা, সেখান থেকে পুরো ঢাকা শহর আরো চমৎকারভাবে দেখা যায়। তারপর হঠাৎ করে চারিপাশে বাজি ফুটতে লাগলো। নববর্ষের এই সময় পুরো ঢাকার শহর বাজিতে মেতে ওঠে, আতশবাজি ফুটিয়ে নববর্ষ উদযাপন করা হয়। তুলি বাজির শব্দ শুনে প্রচন্ড ভয় পেয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার নরম শরীর এবং নরম ঠোঁট আমার কাঁধে এসে লাগলো। আমি যেন নিজের হার্টবিটকে একদমই থামিয়ে রাখতে পারছিলাম না। কি চমৎকার! এত সুন্দর রোমান্টিক মুহূর্ত আমার জীবনে কি কখনো এসেছে? আমার মনে পড়ে না। তুলিকে আমি বললাম, আহা ভয় পেও না। আমি ওকে শক্ত করে আমার কাঁধের সঙ্গে জড়িয়ে ধরে রাখলাম। আহ কি চমৎকার মুহূর্ত! আমি বললাম কি যে, একটু আশপাশটা চোখ বুলিয়ে দেখো, তোমার জীবনে হয়তো এরকম সৌন্দর্য দেখনি। তখন তুলি আশপাশটা তাকিয়ে একদম অবাক হয়ে গেল। প্রথমবার সে আতশবাজির হুটুস ফুটুস শব্দ শুনে ভীষণ ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরেছিল।
কিন্তু এখন তার ভীষণ সাহস লাগছে। সে আশপাশটা দেখে ভীষণ অবাক হয়ে গেল এবং বলল, এত সুন্দর, এত সুন্দর, এর আগে আমি কখনো দেখিনি। এরা কেন এগুলো করছে? আমি তখন বললাম, আগামীকাল নববর্ষ, ইংরেজি নববর্ষ। যখন পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে আবার আগের স্থানে আসে, তখন 1 বছর পূরণ হয় এবং সেটাকেই এরকমভাবে আমরা উদযাপন করি। চারিপাশ শুধুমাত্র আতশবাজির মেলা ফুটল। প্রায় 5-10 মিনিট যাবৎ শুধুমাত্র আতশবাজি ফুটতে লাগলো। তুলি ততক্ষণ অবাক হয়ে দেখলো, বলল কি যে, তোমাকে অনেক ধন্যবাদ এত চমৎকার জিনিস আমাকে দেখানোর জন্য। আমি বললাম, তুমি তো আমাকে তোমাদের পৃথিবীতে নিয়ে অসাধারণ সব জিনিস দেখিয়েছিলে, সেগুলোর জন্য তোমাকে ধন্যবাদ। তারপর তুলি আমার দিকে তাকিয়ে এতক্ষণ যে আমার কাছাকাছি বসে আমার শরীরের কাছাকাছি ঘেঁষে আমি তাকে জড়িয়ে ধরে রেখেছিলাম, সেটা দেখে ভীষণ লজ্জা পেল এবং বলতে লাগলো, সরি, ভুল হয়ে গিয়েছে, আমি ভয় পেয়ে তোমাকে জড়িয়ে ধরে ফেলেছিলাম। আমি বললাম, আচ্ছা সমস্যা নেই, ভয়ই তো, তাই না? আচ্ছা শোনো, এখন তুমি বাসায় চলো। আম্মু গতকালকে তুমি যে এসেছিলে সেটা জেনে গিয়েছে, তোমাকে আজকে আসতে বলেছে। আমি বলেছি যে তুমি আসবে, তোমার জন্য খাবার রান্না করেছে, না খেয়ে কিন্তু যাবে না, ঠিক আছে? আমি বললাম কি যে, আচ্ছা ঠিক আছে, চলো নিচে যাই। সবাই তখন ছাদ থেকে চলে গেল। আমি এবং তুলি ছাদে বসে আছি। আমি বললাম, কি সুন্দর পৃথিবী, তাই না? আমার দেখতে খুবই ভালো লাগে, তবে তোমার পৃথিবী আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। এত প্রাকৃতিক সৌন্দর্য আমার অদ্ভুত রকমের সুন্দর লাগে। তুলি বলল, আসলে খুব সুন্দর, তোমাদের এখানটাও খুব সুন্দর, তবে শহর আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগে। এখানকার এত ছোট ছোট কুটে ঘরে মানুষ থাকে কিভাবে? আমি বললাম, এভাবেই থাকে, চলো ভেতরে যাই। তুলি এবং আমি ভেতরে গেলাম। ঘরের ভিতরে সবাই আছে, কিন্তু তুলি কাউকেই দেখা দিচ্ছে না। শুধুমাত্র আমার মা, আমি এবং তুলি 3 জন বসে আছি। পাশে অন্যরাও বসে আছে, কিন্তু তুলিকে দেখতে পাচ্ছে না। মা আমাকে বলল, ইশারায় কথা বল, অন্য কেউ দেখে ফেললে হয়তো পাগল ভাববে। আমরা 3 জনই খেতে বসলাম। বাবা তখন টিভিটা বন্ধ করে নিজের রুমে চলে গিয়েছে, আর আমার ছোট ভাই বোন তারাও নিজেদের রুমে চলে গেল। তারপর তুলি এবং আমরা সবাই মিলে গল্প করতে লাগলাম। তুলি আমার দিকে তাকিয়ে খাচ্ছে, আমি তুলির অপোজিটে বসে আছি। মা সে নিজেও খাচ্ছে। গল্প করে খানিকক্ষণ বাদে মাও চলে গেল। আমি এবং তুলি খেতে শুরু করলাম। কি সুন্দর মুহূর্ত। আমি তুলিকে বললাম, আজকে থেকে যাও, কালকে সকালবেলা আমরা পুরো শহরটা ঘুরে দেখব, ঠিক আছে? আমার বাইকে করে। তুলি তখন জানালো, না না, এখন চলে যেতে হবে, এখন যদি আমি না ফিরি মা ভীষণ বকবে। আমি গিয়ে বলবো যে ফুফির বাসায় ছিলাম, কিন্তু এখানে থাকলে মা বকাঝকা করবে, আর বাবা এসে যদি না দেখে তাহলে ভীষণ বকাঝকা করবে। মা বলেছে ফুফির বাসায় যদি যাই তাহলে অবশ্যই বলে যাবে আমি আসলে বলে আসিনি, এখন গিয়ে যদি বলি তাহলে ভীষণ বকাঝকা করবে। ঠিক আছে, আমি গেলাম। তাই বলে তুলি সেখান থেকে ভ্যানিশ হয়ে গেল সেকেন্ডের মধ্যে। আমি শুধুমাত্র তার দিকে তাকিয়ে থাকলাম। তুলি আমার কাছাকাছি যত আসছে ততই যেন আমি তার প্রেমে পড়ে যাচ্ছি। তার প্রতি আমার টান আরো বেশি অনুভব করছে। আমি তাকে কি ভালোবেসে ফেলেছি? তুলি তো আমাকে অনেক আগে থেকে পছন্দ করে, সেটা তুলির কথা শুনে আমি বুঝতে পেরেছি। আমি সারা রাত ঘুমাতে পারলাম না, শুধুমাত্র তুলির কথা মনে করতে লাগলাম। সে একটা পরী এবং আমার মামাতো বোন। সে একটা মানুষ এবং পরীর সংমিশ্রণে জন্ম নেওয়ার সন্তান। সে কি আসলে মানুষ নাকি পরী, অন্য কিছু? আমি আসলে বুঝতে পারলাম না। এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা ঘুম ভাঙলো তুলির ডাকে। সে এসে আমার পাশে কতক্ষণ ধরে বসে আছে আমি জানি না, তবে আমার ঘুম ভেঙে আমি দেখি আমার সামনে সে বসে আছে। আমি ভূত দেখার মতো চমকে গেলাম, চমকে উঠে পড়লাম। বললাম কি যে, তুমি কখন এসেছো? তুলি আমাকে তখন জানালো, এসেছি বেশ খানিকটা সময় হয়েছে, কিন্তু তুমি যেরকম ভাবে ঘুমাচ্ছিলে তোমাকে আর ডাকতে ইচ্ছে হয়নি। কালকে রাতে কখন ঘুমিয়েছো? আমি বললাম, রাতে তো বেশ খানিকটা রাত হয়ে গিয়েছিল ঘুমাতে ঘুমাতে, এই জন্যই বেলা হয়ে গিয়েছে, সরি, তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। তুলি তখন বললো, একদমই তাড়াহুড়ার কোনো দরকার নেই, আমি আজকে মাকে বলে এসেছি যে ফুফির বাসায় যাচ্ছি, এখান থেকে আমি রাতে ফিরবো, তুমি চিন্তা করো না, আমি এখানে বসছি, তুমি ফ্রেশ হয়ে আসো। আমি খালি গায়ে একটা ছোট্ট শর্ট প্যান্ট পরে ঘুমিয়েছিলাম। ভীষণ লজ্জা পেলাম, কারণ তুলি যে কখন এসে আমাকে উলটপালট অবস্থায় দেখে ফেলেছে, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে কাঁথাটা গায়ে জড়িয়ে নিলাম। বললাম যে, সরি সরি সরি, ভুল হয়ে গিয়েছে, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি, ঠিক আছে? তারপর চাদর সমেত বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে গেলাম। মেয়েটা কখন এসে আমাকে দেখছে আল্লাহ জানে, যদি সমস্ত কিছু দেখে ফেলে, ছিচি, আমি নিজেই লজ্জা পেলাম। লজ্জা পেয়ে মুখ কাটা যাওয়ার মতো অবস্থা। তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে একেবারে গোসল করেই জামা কাপড় পরে ভেতর থেকে বের হলাম। কি একটা লজ্জাজনক বিষয়, তাই না? মেয়েটা কখন এসেছে, কি কি দেখেছে, আর আমার রুম সবসময় ওলটপালট অবস্থায় থাকে। আমার ভীষণ লজ্জা লাগছে। আমি তুলিকে বললাম, আচ্ছা তুমি কখন এসেছো?
তুলি মাথা নিচু করে ফেলল, কারণ আমি নিশ্চয়ই জিজ্ঞেস করতে যাবো যে সে ওলটপালট কোনো কিছু করেছে কিনা। তার মাথা নিচু দেখে বুঝেই ফেললাম সে নিশ্চয়ই এসে লজ্জা পেয়েছে খানিকটা, যার কারণে আমাকে হয়তো ডাকেনি, কিন্তু একটু পরে আসতে পারতো। তারপর আমি ফ্রেশ হয়ে সমস্ত কিছু রেডি হয়ে তুলিকে বললাম, ঠিক আছে চলো। এতক্ষণ আমি তুলিকে ভালো মতো দেখিনি। তুলিকে সত্যিই একটা রাজকন্যার মতো, মানে একটা পরীর মতো লাগছে। সাদা একটা জামা পরে এসেছে এবং দেখতে অসম্ভব রকম সুন্দরী লাগছে, চুলগুলো সুন্দরভাবে বেনি করা। আমি বললাম, তোমাকে তো একটা পরীর মতো লাগছে। তুলি তখন জানালো, আমি তো একটা পরী। তখন আমি খানিকটা বিব্রত বোধ করলাম, বললাম কি যে তুমি তো আসলে পরী। আমি বাইরে এসে বাইকটা স্টার্ট দিলাম, তারপর তুলি আমার বাইকে চেপে বসলো। গেট থেকে বের হতেই দারোয়ান মামা বলল, কি ব্যাপার, এই মেয়েটা কে? আমি বললাম, আমার মামাতো বোন। এটা বলার পর বললো, কিছু কখনো তো দেখি নাই। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে বাইক টান দিয়ে বেরিয়ে আসলাম। বললাম, কিছু তুলি, তোমাকে দেখা যাচ্ছে? তুলি তখন বলল, হ্যাঁ, এখন দেখা গেলে সমস্যা কি? তোমার সঙ্গে ঘুরতে যাবো, আমি কি অদৃশ্য হয়ে ঘুরবো নাকি? তখন লোক তোমাকে পাগল ভাববে, সেজন্যই আমি দৃশ্যমান হয়ে ঘোরাঘুরি করছি, বুঝছো? আর তোমাদের মানুষের সমাজে যেসব জামা কাপড় পরে সেসব জামা কাপড়ই আমি পরে এসেছি। এই জামাটা গত বছর ঈদে তোমার মা আমাকে দিয়েছিল, মানে ফুফি দিয়েছিল, খুবই সুন্দর। আমি একদিনই পরেছিলাম, তারপর আর পরিনি। আজকে ফুফি দেখলে নিশ্চয়ই ভীষণ খুশি হবে, তাই না? আমি বললাম, হ্যাঁ খুশি হবে, তাহলে চলো। প্রথম আমি তাকে নিয়ে শহরের মধ্যে দিয়ে মোটরসাইকেল চালাতে শুরু করলাম। জ্যাম দেখে তুলি ভীষণ রেগে গেল, বলল কি যে, এখানকার মানুষ থাকে কিভাবে? এই পরিমাণ যানজট, কি বিশ্রী ব্যাপার, আর শুধুমাত্র ময়লা আর গরম। আমার ভীষণ অস্বস্তি লাগছে, তুমি তাড়াতাড়ি বাসার চলো তো। আমি বললাম, এত দ্রুত হাঁপিয়ে গেলে হবে ম্যাডাম? এটাই ঢাকা শহর, এটাই আমাদের জীবন, এরকম ভাবেই প্রতিনিয়ত আমাদের জীবনযাপন চলে। এত দ্রুত হাঁপিয়ে গেলে তো আমাদের এখানে ঘোরা হবে না, তাই না? সব জায়গা তো আর সমান হয় না, তোমাদের ওইখানের মতো এত সুন্দর না, তাই না? তোমরা তো থাকো সুইজারল্যান্ড, আর আমরা তো সুইজারল্যান্ড থাকি না, আমাদের এখানেই থাকতে হয়। আমি তুলিকে নিয়ে সর্বপ্রথম গেলাম বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেন আমাদের এখান থেকে কাছে হয়। বোটানিক্যাল গার্ডেনটা দেখতে এত চমৎকার, তুলির ভীষণ পছন্দ হলো। বলো কি যে, ঢাকা শহরের মধ্যে এরকম সুন্দর জায়গা এর আগে আমি কখনো দেখিনি, কিন্তু তোমার সঙ্গে এসে খুবই চমৎকার লাগছে। এতক্ষণ যা যা দেখেছি তার থেকে ভীষণ বিশ্রী রকমের সুন্দর। এতক্ষণ যা যা দেখেছি তার কোনো কিছুই সুন্দর না, কিন্তু এগুলো কেমন যেন খুব সুন্দর লাগছে আমার কাছে, খুবই চমৎকার। আমি তুলিকে বললাম কি যে, হ্যাঁ সুন্দর। তারপর তুলিকে নিয়ে এখান থেকে বেরিয়ে আমি চিড়িয়াখানায় ভিতরে ঢুকলাম। মজার বিষয় হচ্ছে, তুলির সঙ্গে যখন গিয়েছি আমার কোনো টিকিট লাগেনি। এখানে ঢুকতে সাধারণত টিকিট লাগে, কিন্তু আমার কোনো টিকিট লাগেনি। তুলি আমাকে অদৃশ্য করে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এই প্রথমবারের মতো হয়তো বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানার মধ্যে টিকিট ছাড়া ঢুকলাম। ঢুকে সমস্ত প্রাণীগুলো দেখতে লাগলাম। তুলি বলল কি যে, এখানে সব প্রাণীগুলোকে এরকম ভাবে আটকে রেখেছে কিসের জন্য? আমি বললাম, আটকে রেখেছে কারণ হচ্ছে এটা চিড়িয়াখানা, সমস্ত জন্তুদেরকে এখানে আটকে রেখে তারা হচ্ছে গিয়ে মানুষকে বিনোদন দিয়ে থাকে, এবং মানুষ বিভিন্ন প্রাণী দেখতে পায়। যেসব বন্য প্রাণী আছে তাদেরকে তার বনে গিয়ে আমরা দেখতে পারবো না, যার কারণে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং চিড়িয়াখানা বানানো হয়েছে। পুরো চিড়িয়াখানা তাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম। তুলির খানিকটা রাগ হলো, বলল যে, এটা আবার কেমন কথা? বন্যপ্রাণী দেখার জন্য বনে গেলেই তো হয়, এখানে এসে এরকম ভাবে আটকে রাখবে কিসের জন্য? এদের তো অনেক কষ্ট হয়, তাই না? আমি বললাম, কষ্ট তো হয় বটেই, কিন্তু আর কি করার, কিছু তো করার নেই। হাঁটতে হাঁটতে কখন তুলির হাতে হাত পড়ে গেল নিজেই বুঝতে পারলাম না। সে খানিকটা লজ্জা পেয়ে হাতটা সরিয়ে নিল, আমিও নিজের হাতটা সরিয়ে নিলাম। একজোড়া হরিণ শাবক তুলির কাছ থেকে ঘাসগুলো খেলো। তুলি ভীষণ খুশি ছিল। তারপর আমরা বোটানিক্যাল গার্ডেন থেকে বের হয়ে ওইখান থেকে সামনে এগিয়ে গেলাম। সামনে একটা ফুচকার দোকানে আমি এবং তুলি বসলাম। ফুচকার দোকানে বসে বলল কি যে, এটা কি ধরনের খাবার? আমি বললাম, এটা মানুষ মেয়েদের খুব পছন্দের খাবার, আমার মনে হয় তুমি নিজেও খুব পছন্দ করবে। দাঁড়াও আসুক, তারপর তুমি নিজেও খুব পছন্দ করবে। তারপর বলে কি যে, এটা কি খাবার? আমি বললাম, এটাকে ফুচকা বলে, খেয়ে দেখো, খুব মজা। তারপর আমি একটা টকে জড়িয়ে তুলির মুখের ভিতরে ভরে দিতেই তুলি প্রথম বলল, এত ঝাঁজ কেন? এরকম খাবার খাও তোমরা? আমি বললাম, এসব খাবার আমি খাই না, আমাদের এলাকায় যেসব মেয়েরা আছে বা মানুষ মেয়েরা আছে তারা এগুলা খায়, বাঙালিরাই খায়। তারপর তুলি বলল, এত ঝাঁঝওয়ালা খাবার আমি খাবো না। তারপর কিছুক্ষণ বাদে, মানে একটা খাওয়া শেষ করে, তুলির মুখের ভিতরে আসল টেস্টগুলো আসতে শুরু করলো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, খাওয়া লাগবে না, তুমি পানি খাও, আমি বরঞ্চ সবকিছু খেয়ে ফেলছি। এগুলো অবশ্য আমার ভালো লাগে না। কিন্তু তুলি তখন বলল, এখন তো খুব দারুণ লাগছে, দেখি আরেকটা দাও তো। তারপর তুলি একে একে আমার হাত থেকে 4-5টা খেয়ে ফেললো। বললো কি যে, এখন তো দারুণ টেস্ট লাগছে, প্রথম একটু ঝাঁঝালো লেগেছিল, বেশি মশলাদার লেগেছিল, কিন্তু এখন ভীষণ চমৎকার লাগছে।
তুলি পুরো প্লেট খেয়ে ফেললো। তারপর আরও 2টো প্লেট অর্ডার করে সে 2টো খেয়ে ফেললো। আমি বললাম, কি ব্যাপার, একটু আগে যে তুমি খেতে চাচ্ছিলে না, আর এখন যে 3 প্লেট শেষ করে ফেললে? তুলি তখন বলল, খাবারটা প্রথমে একটু ঝাঁঝালো লেগেছিল, প্রথম তো এই জন্য, কিন্তু পরবর্তীতে আমার জিভে আমি জল আটকাতে পারছিলাম না। আহ, কি চমৎকার! আমি আরও 2টো এখান থেকে বাসায় নিয়ে যাবো, ঠিক আছে? চলো। আমি বললাম কি যে বাসায় এখান থেকে নিতে হবে না, এগুলো বেশিক্ষণ বাইরে রাখলে নষ্ট হয়ে যায়, যাওয়ার সময় আমি তোমাকে পাড়ার দোকান থেকে কিনে দেবো, ঠিক আছে? এখন চলো। তারপর তুলি এখান থেকে খেয়ে উঠে পড়লো। তারপর আমি বললাম, চলো এখন বাসায় যাই, বাসায় গিয়ে বাইকটা রেখে তারপর আমরা রিক্সায় ঘুরবো। তুলি তখন বলল, না না, তোমার বাইকে করে ঘুরতেই আমার ভীষণ ভালো লাগছে, চলো। আমি বললাম, একটু আগেই না কে যেন এখান দিয়ে যাওয়ার জন্য বিরক্ত বোধ বলছিল যে এত যানজট ভালো লাগে না। তুলি তখন বলল, জি না, আমি বাইকেই ঘুরবো, আর রিক্সা না ফিক্সা কি বললে সেটাই পরে ঘুরবো। তারপর আমি এবং তুলি মিলে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে গেলাম। সেখানে যাওয়ার পর তুলি একটু ঠান্ডা অনুভব করলো। বলল কি যে, এটার ভেতরটা এত ঠান্ডা কিসের জন্য? বাইরে তো প্রচণ্ড গরম, আর রোদের তাপে একদম শুকিয়ে ঘেমে অবস্থা খারাপ। আমি বললাম, এটার ভিতরে এয়ার কন্ডিশন ফিট করা, শীততাপ নিয়ন্ত্রিত। তুলি তখন বলল, কি বলছো, শীততাপ নিয়ন্ত্রিত কাকে বলে? আর এটার ভিতরে এরকম শীতকাল কিসের জন্য? আমি বললাম, বাইরেও তো শীতকাল, তাই না? তুলি তখন বলল, বাহিরে শীতকাল ঠিক আছে, কিন্তু বাইরের রোদের তাপ একটু গরম লাগছে, কিন্তু এটার ভিতরে তো একদমই ঠান্ডা, শরীর একদম ঠান্ডা হয়ে আসছে। আমি বললাম, ওই যে দেখো, ওইখান থেকে বাতাস বের হচ্ছে, এটাকে বলা হচ্ছে এসি, এয়ার কন্ডিশন। এগুলো দিয়ে পুরো রুম ঠান্ডা করা যায়, গরমের ভিতরেও এবং শীতের ভিতরেও রুম ঠান্ডা করা যায়। আজকে তো বাইরে শীত কম, তাই না, এবং গরম বেশি, যার কারণে এটার মধ্যে এয়ার কন্ডিশন ফিট করে রেখেছে। তুমি চিন্তা করো না, এখান থেকে আমরা সামান্য একটু ঘুরে বেরিয়ে যাবো। তুলি তখন বলল, না ভালোই লাগছে, তবে কেমন যেন, মানে এরকম মানুষরা এরকমভাবে এসির মধ্যে থাকে। আমি বললাম, হ্যাঁ, মানুষরা এরকমভাবে এসির মধ্যে থাকে, আর তোমরা তো সবসময় এসির মধ্যে থাকো, তাই না? তোমাদের এখান তো একদম ঠান্ডা। তুলি তখন সামান্য লজ্জা পেল। আমি এবং তুলি উপরে উঠে গেলাম লিফটে করে। লিফট দেখেও তুলি অবাক হচ্ছিল, কারণ এমন একটা জিনিস যেটা কিনা বহুতল ভবনে বেয়ে বেয়ে উপরে ওঠে। তখন তুলি জিজ্ঞেস করতে লাগলো, এটা কি? আমি বলতে লাগলাম, এটা হচ্ছে লিফট, এটা দিয়ে উপরে ওঠে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে কষ্ট হয় না, যার কারণে এটা দিয়ে উপরে ওঠে। মানে তুলি বাচ্চাদের মতো করছিল। মানুষের এসব জিনিস দেখে, যেসব জিনিস মানুষরা ব্যবহার করে সেসব জিনিস দেখে ও ভীষণ অবাক হচ্ছিল। আমি বললাম, অবাক হওয়ার তো আরও কত কিছু বাকি আছে, আমরা যে কত কিছু ব্যবহার করি, আমরা আসলেই মেশিনের উপর নির্ভর। তোমরা যেমন প্রকৃতির মধ্যে থাকো, সমস্ত কিছুই প্রাকৃতিক, আমরা ঠিক ততটাই মেশিনের মধ্যে থাকি। এই ঢাকা শহরে কত মানুষের বসবাস জানো? এতটুকু একটা জায়গায় প্রায় 2.5 কোটি মানুষ বসবাস করে। তুলি তখন বলল, কি বলছো? এত জিন তো আমাদের পুরো এলাকায় নেই, আমাদের পুরো পরিস্থানে এত জিন নেই। কত বড় জানো? আমি বললাম, হ্যাঁ হতে পারে, আমাদের বাংলাদেশের সমান জনগণ তোমাদের পুরো বিশ্বে আছে কিনা আল্লাহ জানে। তারপর তুলি বলল, আচ্ছা ঠিক আছে চলো। এরপর তুলি এবং আমি একটা শপিং মলের ভিতরে ঢুকলাম। তার মধ্যে খুব চমৎকার চমৎকার ড্রেস আছে। আমি তুলিকে 2টো ড্রেস পছন্দ করে দিলাম, বললাম কি যে এই 2টো পরে এসো। তুলি তখন বলল, কি বলছো, সবার সামনে পরবো? আমি বললাম, পাগল নাকি তুমি এটা নিয়ে ওই যে ট্রায়াল রুমের মধ্যে যাও। তুলি বলল, কি রুম? আমি বললাম, ট্রায়াল রুম, ওই যে দেখো, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তারপর ট্রায়াল রুমের মধ্যে তুলিকে ভেতরে পাঠালাম। তুলি ভেতরে গিয়ে সেই ড্রেসটা পরে আসলো, তাকে আগের থেকেও আরো বেশি সুন্দর লাগছিল। আমি বললাম, এটাই পরে থাকো, ঠিক আছে, তোমাকে এটাতেই সুন্দর লাগছে। তারপর টাকা দিয়ে ড্রেসটা কিনে নিয়ে উপরে কফি শপে গেলাম। কফি শপ থেকে 1 কাপ কফি নিয়ে তুলিকে দিয়ে বললাম, নাও কফি খাও। তুলি বলল, এটা আবার কি? আমি বললাম, এটাকে কফি বলে, তুমি খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। তুলি খাওয়ার পরে তার নিজের মধ্যে একটা অন্যরকম টেস্ট চলে আসলো, বললো কি যে, বাহ, এটা তো খুব চমৎকার। খাওয়া দাওয়া শেষ করে শপিং মল থেকে বের হয়ে গেলাম। বাইরে বের হতেই ভীষণ গরম। তুলি বলল, ভেতরেই তো ভালো ছিল, বাইরে তো এত গরম, শীতকালেও এত গরম পড়ে, তোমাদের এখানে থাকো কি হয় তোমরা? আমি বললাম, ঢাকার শহরটা এরকমই, ঢাকার শহরে সবাই এরকমভাবেই বসবাস করে। আমার কাছে মাঝে মধ্যে কারাগার মনে হয়, আমার ঢাকার শহর খুব একটা ভালো লাগে না। তারপর তুলি বলল, এবার আমরা কোথায় যাব? তখন ঘড়িতে বিকাল 4টা বাজে। আমি বললাম, এখন আমরা হাতির ঝিলে যাব। তুলি তখন বলল, কিসের ঝিল? কি? আমি বললাম, হাতির ঝিল। হাতির ঝিলটা কি সামনেই। হাতির ঝিলে খুব সুন্দর ওয়াটার পার্ক আছে, আমরা বোটে করে ঘুরবো, ঠিক আছে, আর দেখতে খুবই চমৎকার, তুমি চলো, দেখলেই বুঝতে পারবে। আমি এবং তুলি হাতির ঝিলে পৌঁছে গেলাম। হাতির ঝিলে পৌঁছে তুলির ভীষণ পছন্দ হলো জায়গাটা, কারণ ন্যাচারাল পরিবেশ, কারণ হচ্ছে জায়গাটা ভীষণ ন্যাচারাল পরিবেশের মধ্যে দিয়ে। আর যখন ওয়াটার বোটে উঠলাম,
তুলির ভীষণ ভালো লাগতে শুরু করলো। তুলি অবশ্য এসব জায়গায় ঘুরে ঘুরে অভ্যস্ত, মানে হচ্ছে পানির মধ্যে, কিন্তু এরকম চারপাশে বিল্ডিং, তারপর আবার সুন্দর নদী, এরকম বিষয়টা নদী বললে ভুল হবে, একটা খালের মতো, তার মধ্যে এরকম ওয়াটার বোটে উঠে তুলির ভীষণ ভালো লাগছিল। খানিকক্ষণ বাদে তুলির গায়ে এসে একটা গঙ্গা ফড়িং পড়লো। তুলি ভয় পেল। ভয় পেয়ে আমার বুকের সাথে নিজের মাথাটা চেপে ধরে বলল, ও বাবা গো। আমি বললাম, কি হয়েছে? তখন তুলি দেখলাম গঙ্গা ফড়িং থেকে ভয় পেয়েছে। এরকম মডার্ন ড্রেস পরে তুলিকে আসলেই মানুষের মতোই লাগছিল। আর আমি তো একটা পরীর সাথে নিয়ে ঘুরছি, সেটা তো আর কেউ জানে না। তুলি এসব জিনিস দেখে অবাক হচ্ছিল। এর আগে তুলি শুধুমাত্র আমাদের বাসায় এসেছে, বাসার বাহিরে কোথাও যায়নি। তারপর সারাদিন আমরা হাতের ঝিলের পাশে এদিকে ওদিকে ঘুরতে লাগলাম। ওকে ঝালমুড়ি খাওয়ালাম, নানান জিনিস খাওয়ালাম। ও যেটা দেখে সেটাই খেতে চায়। আমার ওকে খাওয়াতেও খুব ভালো লাগছিল। হাতির ঝিল থেকে বের হব ঠিক তখনই ছোট্ট একটা মেয়ে একটা বকুল ফুলের মালা এনে বলল, ভাইয়া, ভাবির মাথায় এটা খুব ভালোভাবে মানাবে, এটা ভাবির মাথায় দিয়ে দেখেন। তুলি তখন খানিকটা লজ্জা পেল এবং বলল কি যে, ওরা ফুল বিক্রি করছে কিসের জন্য? ওদের কি বাবা মা নেই? আমি বললাম, না, ওরা গরিব, ওরা এরকমভাবে ফুল বিক্রি করেই জীবনযাপন করে। আর তুলি ওর কথা শুনে খানিকটা লজ্জা পেয়েছে। আমি বললাম, কিছু মনে করো না, ভেবেছে হয়তো, থাক, এই নাও, ফুলটা তোমার খোপায় গুজে দে, ঠিক আছে? তুলির খোপায় গুজে দিতে ফুলটা তুলির মাথায়ও খুব চমৎকারভাবে মানিয়ে গেল। তারপর একটা গোলাপ ফুল নিয়ে তুলিকে দিয়ে বললাম, না, ওইটা তোমার জন্য। ঠিক তখনই আমার ফ্রেন্ড রাসেল পেছন থেকে এসে বলল, কিরে বেটা, এখানে কি করছিস? আমি বললাম, এই তো আসলাম একটু ঘুরতে। ততক্ষণে তুলি গায়েব হয়ে গিয়েছে। আমি তুলিকে আশেপাশে খুঁজতে লাগলাম। দেখলাম আমার পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু তুলিকে রাসেল দেখতে পাচ্ছে না। আমি তখন বললাম, রাসেল, একটা কাজ করতে পারবি? আমি বললাম, কি কাজ? তখন রাসেলকে আমি বললাম, দোস্ত শোন, তুই আমার বাইকটা আমার বাসায় রেখে আসতে পারবি? আমার এদিকে একটু কাজ আছে, আর বাইকটা ভাইয়ার লাগবে, তুই নিয়ে যা, ঠিক আছে? আমি আসলে বাইকটা রাসেলকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম এই জন্য যে ফেরার সময় তুলিকে রিক্সায় নিয়ে ফিরবো, কারণ তুলি রিক্সায় ওঠেনি কখনো। তখন বলেছি, তারপর থেকে মাথা খেয়ে ফেলছে, কখন রিক্সা উঠবো, কখন রিক্সা উঠবো। বেলা অনেকটা পড়ে এসেছে। আমি উঠে বসলাম রিক্সায়। তুলিকে বললাম, উঠে আসো। তুলি তখন বললো, এই রিক্সায় আমি উঠতে পারবো না। আমি বললাম, পারবে, উঠো, দাও, হাত দাও তোমার। রিক্সাওয়ালা মামা হা করে তাকিয়ে আছে, কারণ আমি পাগলের মতো কার সঙ্গে বিড়বিড় করছি সেটা দেখছে। খানিকক্ষণ বাদে রিক্সাওয়ালা মামা তার পেছন দিকে তাকিয়ে দেখলো সত্যি আমি পাগলের মতো বিড়বিড় করছি না, একটা মেয়ের সঙ্গে কথা বলছি। কিন্তু তুলি এতক্ষণ অদৃশ্য ছিল বলে রিক্সাওয়ালা মামার মাথায় মস্তিষ্ক বিকৃতি হয়েছিল, কিন্তু রিক্সাওয়ালা মামা তো ঠিকই আছে, আমি তো তুলির সঙ্গে কথা বলছিলাম। তারপর তুলির হাত ধরে আমি রিক্সায় উঠিয়ে বসালাম। তুলি প্রথম প্রথম ভয় পাচ্ছিল। আমি ওর হাতটা তখন ধরে আছি, তুলি তার হাতটা ছাড়িয়ে নিল। তখন লজ্জায় দুজন দুদিকে তাকিয়ে ফেললাম। বললাম কি যে, আসলে সুন্দর না? তুলি তখন বললো, বাহ, বাহনটা তো খুবই চমৎকার, এরকম বাহনে চড়তে তো খুবই মজা লাগে, আমাদের এখানে এরকম একটা বাহন নিয়ে যাবো, কি বলো? আমি বললাম, তুমি যদি নিয়ে যেতে চাও তাহলে নিয়ে যাও, তোমার বাবাকে বলবা তোমাদের এখানে রাস্তা বানিয়ে দিতে, সেই রাস্তায় এরকম রিক্সা চলবে, আর রিক্সা চালক হিসেবে আমি থাকবো, তোমাকে রিক্সা চড়িয়ে নিয়ে বেড়াবো। তুলি বললো, হইছে, তুমি করবা, আমি আর ঘুরবো, তাই না? আমি বললাম, কেন, বিশ্বাস হয় না? রিক্সা ঢাকা শহরের যানজট পেরিয়ে সামনের দিকে এগিয়ে চলছে। চারিপাশে শুধুমাত্র যানজট আর যানজট। একটু পরেই সন্ধ্যা নেমে আসবে। নিয়নবাতির আলোগুলো রাস্তায় ফুটে উঠল। তুলি নিয়নবাতিগুলো দেখে অবাক হয়ে গেল। হাত গলিয়ে তার আলো বের হয়ে যাচ্ছে। সে নিয়নবাতি ধরতে যাচ্ছে, কিন্তু ধরতে পারছে না। সবকিছু যেন অবাক দৃষ্টিতে সে শুধুমাত্র তাকিয়ে দেখছে। সমস্ত কিছু এত ভালো লাগতে শুরু করলো যে সে আমার কাঁধে মাথা রেখে সমস্ত কিছু দেখছে। তুলি আমার হাত শক্ত করে জড়িয়ে ধরলো। আমার কাছে কেমন যেন অদ্ভুত মায়া লাগতে শুরু করলো মেয়েটার দিকে তাকিয়ে। মেয়েটা কি সত্যি সত্যি আমাকে ভীষণ ভালোবাসে? আমাকে কি পছন্দ করে? আমি তার দিকে তাকিয়ে থাকতে লাগলাম। ও আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। খানিকক্ষণ বাদে আমাদের রিক্সা সফর শেষ হলো। রিক্সা আমাদের বাড়ির সামনে এসে নামিয়ে দিল। তুলি তখন অদৃশ্য অবস্থায় রয়েছে। রিক্সাওয়ালা মামা কোথাও থামেনি, কিন্তু রিক্সা থেকে আমার একা একা নামতে দেখে সে ভীষণ চমকে গেল। বলল কি যে, মামা, মামি কোথায়? আমি বললাম, এই তো তোমার সামনে যখন নেমে গেল, তুমি দেখলে না? রিক্সাওয়ালা মামা আমার দিকে হা করে তাকিয়ে আছে, যেন আমার মাথার নিজের সুস্থতা নিয়ে তার সন্দেহ উপস্থিতি হয়েছে। তারপর আমি বললাম, মামা ভয় পেও না, চিল, এই নাও 500 টাকা, গিয়ে বরফ দিয়ে লাচ্ছি খাও। শীত ভালোই পড়েছে। এই শীতে আসার সময় তুলির ভীষণ ঠান্ডা লাগছিল। আমি ব্যাগ থেকে চাদরটা বের করে তুলির গায়ে জড়িয়ে দিয়েছিলাম। সেই চাদরটায় তুলি পড়ে আছে। তাকে দেখতে অদ্ভুত মায়াবী লাগছে। মোটা করে কাজল দেওয়া। কাজলটা আমার বাসা থেকেই পড়েছে, আমার ছোট বোনের কাজল, তাকে এনে দিয়েছিলাম। আর লিপস্টিকটাও
সেটা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে তাকে আমি কিনে দিয়েছিলাম। এটা পরে সে ভীষণ খুশি, বলল কি যে এরকম জিনিস আমি তো এর আগে কখনো পরিনি, অবশ্য এরকম জিনিস লাগে না, আর এটাকে লিপস্টিক বলে সেটা আমি মনে রাখবো এবং এটা আমি সঙ্গে করে নিয়ে যাব। অবশ্য মা দেখলে ভীষণ বকাবকি করবে, অনেকটা রাত হয়ে গিয়েছে, আমাকে এখন ফেরা উচিত। আমি বললাম, কি বলছো ফিরবা? তুমি চলো, আগে মায়ের সঙ্গে তো দেখা করে চলো, তাই না? তুলি বলল, অনেকটা দেরি হয়ে গিয়েছে, আমাকে এখন যেতে হবে। আমি বললাম, আজকে সারাদিন খুব ভালো ছিল, তোমাকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তুলিও তখন বলল, তোমাকে অনেক ধন্যবাদ আজকের দিনটাকে আমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ দিন করার জন্য। আমি তুলির হাতটা শক্ত করে চেপে ধরলাম, বললাম কি যে আমাকে রেখে চলে যাবে? তুলি তখন বলল, কিছু করার নেই, আমি আবার আসব। আমার তোমাকে ছাড়া যে কিছুই ভালো লাগে না, কেন যেন সারাক্ষণ তোমার কথা মনে পড়ে। তোমারও কি এমন হয়? আমি বললাম কি যে আমারও সারাক্ষণ তোমার কথা মনে পড়তে থাকে, এরই নাম কি ভালোবাসা? আমি বোধহয় তোমাকে ভালোবেসে ফেলেছি। তুলি খানিকটা লজ্জা পেল। আমি তুলির ঠোঁটে ঠোঁট রাখতে যাব, ঠিক তখনই তুলি আমাকে পেছনে ধাক্কা দিয়ে আস্তে আস্তে হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল এবং অদৃশ্য হয়ে গেল। আমি তুলির দিকে শুধুমাত্র তাকিয়ে থাকতে লাগলাম। তুলি কি আর আসবে আমার কাছে? আমি তুলিকে যে ভালোবেসে ফেলেছি ভীষণ রকমের। প্রিয় দর্শক, এই গল্পের পরবর্তী এপিসোডে কি হয়েছিল জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী এপিসোড আমরা খুব শীঘ্রই এই চ্যানেলে আপলোড করব। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। দেখা হবে পরবর্তী এপিসোডে। যারা এতক্ষণ পর্যন্ত গল্পের সঙ্গে ছিলেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা নতুন দেখছেন তারা ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট তো করবেনই, পাশাপাশি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য মেগা বক্স অবশ্যই ভালোবাসবেন।